আসসালামু আলাইকুম। বিবিএস পাস প্রথম বর্ষের শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ব্যবস্থাপনার মৌল বিষয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আরও একবার, আমি রুমানা স্বপ্নম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। আমাদের আজকের ক্লাসে আমরা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে নিয়ে আলোচনা করব। আমরা জানি ব্যবস্থাপনার মূল বা মৌলিক কাজ হচ্ছে মূলত 6টি। আর এই কাজটি ব্যবস্থাপনার এতই গুরুত্বপূর্ণ যে তুমি বাকি সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করার পরও যদি এই কাজটি ব্যবস্থাপনার বা একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ক্ষেত্রে করা না হয় যথাযথভাবে, তাহলে বাকি সব কাজই ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা জানি ব্যবস্থাপনার লক্ষ্য অর্জনে প্রত্যেকটি কাজই গুরুত্বপূর্ণ। আর এই কাজটি আজকে আমরা যে কাজটি নিয়ে কথা বলবো, এটি এতই গুরুত্বপূর্ণ যে এটি আসলে একটি মানুষের মূলত তার কর্মক্ষমতা, তার ইচ্ছা শক্তিকে নিয়েই তার কাজ, মূল কাজটি হয় তার ইচ্ছা শক্তি বা কর্মক্ষমতাকেই নিয়ে, যে এটি সঠিক ব্যবহার আসলে কি করা হচ্ছে কি হচ্ছে না সেটি নির্ভর করে ব্যবস্থাপনার এই গুরুত্বপূর্ণ কাজটির উপর। চলো তাহলে দেখা যাক আসলে ব্যবস্থাপনার কোন কাজটি নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে তোমরা হয়তো ধরতে পেরেছো ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ প্রেষণা নিয়েই আমরা আজকে আলোচনা করব। প্রেষণা বা মোটিভেশন, আর প্রেষণার যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো, প্রেষণা বলতে আসলে কি বোঝায়, প্রেষণার চক্র কি সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রেষণা বলতে কি বোঝায়? ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা প্রতিশব্দ হলো প্রেষণা। এই ইংরেজি শব্দটি ল্যাটিন মোবেরি শব্দ হতে এসেছে, যার অর্থ টু মুভ, অর্থাৎ চালনা করা, গতিশীল করা। মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে চলার আগ্রহ সৃষ্টির প্রক্রিয়াকেই প্রেষণা বলে। মানুষের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে চলার আগ্রহ সৃষ্টির প্রক্রিয়াকে প্রেষণা বলে। অর্থাৎ অন্যভাবে বলা যায়, প্রেষণা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীবৃন্দের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত ও পরিচিত করার একটি প্রক্রিয়া। অর্থাৎ মানুষের ইচ্ছা শক্তিকে তার কাজের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আমরা জানি, প্রক্রিয়া মানে হলো ধারাবাহিক কাজের সমষ্টি। এখন অর্থাৎ যখন আমরা কর্মীদেরকে নিয়োগ দিই প্রতিষ্ঠানে, তাদের ইচ্ছা অনিচ্ছা, তাদের কর্মক্ষমতাকে কিন্তু আমরা চাইলে কি জোর জবরদস্তি করে কাজের দিকে ধাবিত করতে পারি না, কিন্তু আমরা চাইলেই কিছু প্রক্রিয়া অনুসরণ করে একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের ইচ্ছা শক্তিকে বা তাদের কর্মক্ষমতাকে প্রতিষ্ঠানের লক্ষ্যের দিকে কি ধাবিত করতে পারি। আধুনিক ব্যবস্থাপনা বিশারদগণ প্রেষণাকে নানাভাবে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন বা চেষ্টা করেছেন। যেমন প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ এম.জে. গ্যানন বলেন, প্রেষণার মূল অর্থ একজন ব্যক্তির প্রয়োজন
আকাঙ্ক্ষা এবং ধারণাসমূহ, যা তাকে একটি বিশেষ ভঙ্গিতে কাজ করতে উৎসাহ দেয়। অর্থাৎ ব্যক্তির প্রয়োজন, আকাঙ্ক্ষা বা ধারণাসমূহ যখন একটি বিশেষ ভঙ্গিতে কাজ করতে একজন মানুষকে উৎসাহ দেয়, সেটি হলো প্রেরণা বা মোটিভেশন। আরেক বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদ আইরিক ও কুঞ্জ, এখানে দুজন আছে, আইরিক ও কুঞ্জের মতে প্রেরণা হলো এমন একটি সাধারণ ধারণা বা বিষয় যা সকল শ্রেণীর তাড়না, ইচ্ছা, প্রয়োজন, আকাঙ্ক্ষা এবং এ ধরনের শক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তারা আরও বলেছেন, ব্যবস্থাপকগণ সেই সকল কাজ করবে যাতে আশা করা যায় অধস্তনদের তাড়না, ড্রাইভস, আকাঙ্ক্ষা, ডিজায়ার্স এর পরিতৃপ্তি ঘটবে এবং যার ফলশ্রুতিতে অধস্তনরা কাঙ্ক্ষিত উপায়ে কাজ করতে পরিচিত হবে। অর্থাৎ আইরিক ও কুঞ্জের মতে প্রেরণা হলো এমন একটি সাধারণ ধারণা বা বিষয় যা সকল শ্রেণীর প্রতিষ্ঠানে নানান শ্রেণী কর্মী রয়েছে, তাদের তাড়না, ইচ্ছা, প্রয়োজন, আকাঙ্ক্ষা, শক্তি এবং এ ধরনের শক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হবে এবং সেই সকল কাজ ব্যবস্থাপক সেই সকল কাজ করবে আশা করা যায় অধস্তনদের তাড়না, আকাঙ্ক্ষার যেখানে পরিতৃপ্তি ঘটবে এবং অধস্তনরা কাঙ্ক্ষিত উপায়ে পরিচিত অর্থাৎ কাজে উৎসাহিত হবে। অর্থাৎ এই যে ব্যবস্থাপনা বিশারদরা নানানভাবে প্রেরণার যে সংজ্ঞা দিয়েছেন, সেখানে তারা মূলত বলেছেন একজন ব্যক্তির প্রয়োজন, আকাঙ্ক্ষা, তাড়না, ধারণাসমূহকে একটি বিশেষ ভঙ্গিতে, বিশেষ দিকে পরিচিত করা, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, কাজের দিকে ধাবিত করা, যাতে করে একটি প্রতিষ্ঠানে কর্মরত অধস্তনদের যে সকল আকাঙ্ক্ষা রয়েছে, তাড়না রয়েছে, তার পরিতৃপ্তি ঘটবে এবং অধস্তনরা কাঙ্ক্ষিত উপায়ে কাজ করতে পরিচিত হবে এবং এরই ফলশ্রুতিতে একটি প্রতিষ্ঠান তার যে নির্ধারিত বা পূর্ব নির্ধারিত যে লক্ষ্য রয়েছে তার দিকে এগিয়ে যাবে বা অর্জন করবে। অর্থাৎ এই যে আলোচনার প্রেক্ষিতে আমরা প্রেরণার সেটি সম্পর্কে বলতে পারি যে প্রেরণা হলো আসলে কর্মীদের ইচ্ছাশক্তিকে কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহিত করার এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কর্মীদের নিকট হতে স্বতঃস্ফূর্ততার সাথে ও সন্তুষ্টি সহকারে তাদের কর্মক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের নিশ্চয়তা লাভ করা যায় স্বতঃস্ফূর্ততার সাথে। অর্থাৎ তারা স্বইচ্ছায়, উৎসাহের সাথে কিংবা খুশি মনে বা সন্তুষ্টি সহকারে তাদের যে অর্পিত কাজগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে সম্পন্ন করবে, তাদের কর্মদক্ষতার সর্বোচ্চ ব্যবহারে নিশ্চয়তা দেবে। এতে করে প্রতিষ্ঠান তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা প্রেরণার বিষয়টা সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব প্রেরণা চক্রটা কি আসলে। প্রেরণা চক্র বা প্রেরণা প্রক্রিয়া বা চক্র বললে আমরা বলতে পারবো যে আসলে কতগুলো পরস্পর নির্ভরশীল কতিপয় ধারাবাহিক কাজের সমষ্টিকে বোঝায়, যার উপর লক্ষ্য অর্জন নির্ভর করে। কার্যকর প্রেরণা দানের ক্ষেত্রে এইরূপ কতিপয় ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন পড়ে, ফলে কার্য পদক্ষেপসমূহকে একত্রে প্রেরণা প্রক্রিয়া নামে অভিহিত করা হয়। প্রেরণা প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু প্রেরণা চক্র যে ক্ষেত্রে যে সুনির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করা হয় সেগুলো আমরা এবার
দেখব যে ধারাবাহিক যে সকল কাজগুলো ও সম্পন্ন করতে হয় প্রেষণা চক্রের ক্ষেত্রে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যখন কর্মীদেরকে আমরা প্রেষিত করার জন্য চিন্তা ভাবনা করি, তখন চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আমাদের যে সকল কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হবে সেই কাজগুলোকেই আমরা মূলত প্রেষণা চক্র বলি। আর এই কাজটি যেহেতু ধারাবাহিকভাবে চলতেই থাকে, যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান চলতে থাকে এই কাজগুলো আমাদের ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় অবিরামভাবে, তাই এটিকে চক্র বলা হয়। তাহলে প্রথমে আমরা দেখি প্রথম যে কাজটি প্রেষণা প্রক্রিয়া বা প্রেষণা চক্রের ক্ষেত্রে পড়ে সেটি হলো কর্মীদের অভাব সম্পর্কে ধারণা অর্জন, যেটাকে বলা হয় যে কর্মীদের প্রয়োজন অনুসন্ধান। কর্মীদের প্রয়োজন পূরণ করে তাদেরকে স্বেচ্ছাপ্রণোদিত করাই প্রেষণা প্রক্রিয়ার লক্ষ্য। তাই কর্মীদের প্রয়োজন বা প্রত্যাশা কী, প্রেষণা প্রক্রিয়ার প্রথমেই তা অনুসন্ধান করতে হয়। কর্মীরা কী ভাবছে, কী পাওয়ার আর তারা প্রত্যাশা করে এগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করেই তাদের মনের অবস্থা সম্পর্কে ধারণা লাভ সম্ভব। অর্থাৎ আমরা যদি কর্মীদের প্রয়োজন সম্পর্কে যথাযথভাবে না জানি, আমরা কর্মীরা আসলে কী চাচ্ছে সেটিই না জানি, তাহলে কিন্তু আমরা কর্মীদেরকে তাদের ইচ্ছা শক্তিকে আমরা বা তাদের কর্মক্ষমতাকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারবো না, কিংবা আমরা তাদেরকে যথাযথভাবে প্রেষিত করতেও পারবো না। এর পরের ধাপে আমরা দেখব অভাব পূরণের সম্ভাব্য উদ্দীপক শনাক্তকরণ। অভাব পূরণে সম্ভাব্য উদ্দীপক শনাক্তকরণ। অর্থাৎ কর্মীদের চাহিদাগুলোকে আমরা প্রথমে কী করব, অনুসন্ধান করার পর সেই চাহিদাগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য দেওয়ার পর তাদের প্রয়োজন পূরণের প্রয়োজনীয় উপায় বা পদ্ধতি কী হতে পারে সেগুলো শনাক্তকরণের প্রয়োজন পড়ে। এজন্য আর্থিক ও অনার্থিক বিভিন্ন ধরনের উদ্দীপকের প্রয়োজন হয়। আর্থিক প্রণোদনার ক্ষেত্রে নানান বিষয় বিবেচনা করা হয়ে থাকে। অনার্থিক প্রেষণাদানের ক্ষেত্রে পদ্ধতিগত পরিবেশগত উন্নয়নে নানা কর্মব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ অভাব পূরণের সম্ভাব্য উদ্দীপকগুলো শনাক্তকরণের ক্ষেত্রে, অর্থাৎ আমরা একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদেরকে নানান উপায় আছে, সেই উপায়গুলো থেকে কোন কোন উপায়গুলো আমরা অনুসরণ করব বা কোন কোন পদ্ধতিতে তাদেরকে আমরা প্রেষিত করব, সেই সকল বিষয়গুলো অনুসন্ধান করার প্রয়োজন পড়ে, সেগুলো শনাক্তকরণের প্রয়োজন পড়ে। এরপরই হচ্ছে প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা। এখন আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের প্রত্যাশা অনুসন্ধান করার পর একই সাথে তাদেরকে প্রেষিত করার উদ্দীপকগুলো শনাক্তকরণ করার পর আমরা বিবেচনা করব প্রাতিষ্ঠানিক সামর্থ্য। উদ্দীপকগুলো নির্দিষ্ট করার পর তা দেওয়া সম্ভব হবে কি না, অর্থাৎ প্রাতিষ্ঠানিক সামর্থ্যের বিচারে কর্মীদের সব দাবি দাওয়া পূরণ করা যাবে কি না তা বিশেষভাবে বিবেচনা করতে হয়। প্রয়োজনের চাহিদা বা দাবি দেওয়ার গুরুত্ব বিবেচনা করে একটা অগ্রাধিকার তালিকা প্রস্তুত করা হয় এবং কখন থেকে কোন কার্য ব্যবস্থা গ্রহণ করা হবে তার পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ যদি দেখা যায় যে প্রতিষ্ঠান এমন সব উদ্দীপক শনাক্ত করেছে যেগুলো আসলে প্রতিষ্ঠানের সামর্থ্যের বাইরে, অর্থাৎ প্রতিষ্ঠানের সামর্থ্যের মধ্যে সেসব পড়ে না, প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না সবগুলো উদ্দীপক অনুযায়ী
কি কর্মীদেরকে প্রেষিত করা। তাই প্রতিষ্ঠানের সামর্থ্যের মধ্যেই যে সকল উপায় বা পদ্ধতিগুলো রয়েছে সেইগুলো অনুসরণ করে কর্মীদেরকে প্রেষিত করার কি চেষ্টা করা যাবে, যে কোন কোন উপায়ে কর্মীদেরকে প্রতিষ্ঠানের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ কী করা যাবে, প্রেষিত করা যাবে। এরপর আমরা চূড়ান্তভাবে প্রদয় উদ্দীপকগুলো নির্দিষ্টকরণ করব, যে আমরা যে সকল উদ্দীপকগুলো রয়েছে চূড়ান্তভাবে আমরা সেগুলো নির্ধারণ করে ফেলব, যে আমাদের আর্থিক পদ্ধতির মধ্যে কোন উদ্দীপকগুলো, অনার্থিক পদ্ধতির মধ্যে কোন উদ্দীপকগুলো, সেগুলো আমরা নির্ধারণ করে কর্মীদেরকে প্রেরণা দানের সর্বোচ্চ চেষ্টা করব। এরপর হচ্ছে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ। সাধারণত লক্ষণীয় যে কর্মীদের সকল চাহিদা পূরণ প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না, তাই যতটুকু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা পেয়ে যাতে কর্মীরা সন্তুষ্ট থাকে বা নেতিবাচক মনোভাব প্রদর্শন না করে যেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এজন্য বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় ও প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। অর্থাৎ কর্মীদের সকল চাহিদা যেহেতু পূরণ করা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না, তাই যা দেওয়া হচ্ছে তাতে যাতে যেন নেতিবাচক মনোভাব প্রদর্শন না করে সেজন্য প্রয়োজনীয় উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হয়। বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় ও প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করা হয়। অর্থাৎ কর্মীদের মধ্যে নেতিবাচক মনোভাব বা কর্মীদের মধ্যে নানান চাওয়া পাওয়া থাকতে পারে, তাদের নানান প্রশ্ন থাকতে পারে যে কেন প্রতিষ্ঠান তাদেরকে সবগুলো উদ্বুদ্ধকরণ বা উদ্দীপক, যেগুলো প্রেরণার যে সকল উদ্দীপকগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করছে না কেন, সে নানান বিষয়ে অভাব অভিযোগ থাকতে পারে। আর সেগুলো দূর করার জন্য প্রতিষ্ঠান কী করতে পারে, উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করতে পারে। এরপর সরাসরি উদ্দীপকের প্রয়োগ করতে পারে, যে এই পর্যায়ে এসে উদ্দীপক বা সুযোগ সুবিধাগুলো কর্মীদেরকে প্রদান করা হয়। ক্ষেত্র বিশেষে পর্যায়ক্রমে সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে সবসময়ই মনে রাখা হয় যে অভাব কখনোই সম্পূর্ণভাবে মিটে না। একটি অভাব পূরণ হলে বা সন্তুষ্টি অর্জিত হয় বটে, কিন্তু পরবর্তীতে আবার নতুন অভাববোধের সৃষ্টি হয়। তাই পরবর্তী অভাব যাতে দ্রুত সৃষ্টি না হতে পারে সেদিকে খেয়াল রাখা হয়। অর্থাৎ উদ্দীপক সরাসরি প্রয়োগ করার পর তাদেরকে পর্যায়ক্রমে সুযোগ সুবিধাগুলো প্রদান করা হয় এবং সবসময় মনে রাখা হয় যে অভাব আসলে সম্পূর্ণভাবে মিটে না। একটি অভাব পূরণ হলে অন্য একটি অভাবের দেখা দেয়, তাই যাতে দ্রুত অন্য কোনো অভাব সৃষ্টি হতে না পারে সেই সকল বিষয়গুলো মাথায় রেখে উদ্দীপক প্রয়োগ করা হয়। সর্বশেষ যে প্রয়োগটি সেটি হলো কর্মী সন্তুষ্টি বিধানের সর্বশেষ পয়েন্টের আগের পয়েন্টটি, যে প্রেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ বা উদ্দেশ্য হলো কর্মী সন্তুষ্টি বিধান করা। অনেক সময় দেখা যায় যে দাবি দেওয়া যথেষ্ট পূরণ করা হলেও কার্যকর যোগাযোগ ও প্রচারণার অভাবে তা পূর্ণতা পায় না। তাই সুযোগ সুবিধা প্রদানের সাথে সাথে কর্মীদের মাঝে যাতে তা কার্যকর সন্তুষ্টি বিধান করতে পারে এজন্য প্রয়োজনীয় অনুসরণ বা ফলো আপ করা হয়ে থাকে। কর্মী সন্তুষ্টি অর্জিত হলে তা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নিশ্চিত করতে সহায়তা করে। অবশ্যই প্রাতিষ্ঠানিক উন্নয়নের সাথে সাথে কর্মীদের মাঝে নতুন সুযোগ সুবিধা প্রত্যাশা জন্মে। এর বাইরেও নানা কারণে নতুন প্রত্যাশা ও অভাববোধের জন্ম নেয়। ফলে আবার এক পর্যায়ে গিয়ে নতুন
করে প্রেষণা প্রক্রিয়ার অনুসরণ করা হয়। কর্মী সন্তুষ্টি বৃদ্ধি করে মনোবল উন্নয়নের প্রয়াস ধরে রাখা হয়। এভাবেই চক্রাকারে আবর্তিত হতে থাকে প্রেষণা প্রক্রিয়াটি। অর্থাৎ কর্মীদের সন্তুষ্টি বিধান করার পর তাদের উন্নয়নের সাথে সাথে নতুন অভাববোধেরও আমাদেরকে সৃষ্টি হয়। একটি অভাব পূরণ হলে আমাদের অন্য আরেকটি অভাবের সৃষ্টি হয়, তাই পুরো প্রক্রিয়াটি আমাদেরকে চলমান রাখতে হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে সমস্ত কাজগুলো আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি কি পুরো প্রেষণা প্রক্রিয়াটি চলমান রেখে। আশা করি সবাই ক্লাসে অংশগ্রহণ করেছো এবং সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন ক্লাস এখানেই